আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইলেকট্রনিক্স 1 পদার্থবিজ্ঞানের বাইপোলার জাংশন ট্রানজিস্টর চ্যাপ্টার নাম্বার 4 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথমে সবাইকে এই স্বাস্থ্যবিধি মেনে চলার যে আহ্বান জানাচ্ছি, সেটা হচ্ছে বাস্তবতা। সত্যি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে এই করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা অনেকটা নেই বলেই চলে। প্রিয় ছাত্রবৃন্দ, তোমরা অনেক সচেতন, এই জন্য তোমাদেরও দায়িত্ব রয়েছে এই সাধারণ মানুষকে মাস্ক পরা বা নিজেরা মাস্ক পরে চলাফেরা করা, এটা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা আমাদের মূল টপিকস আজকে বাইপোলার জাংশন ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটাও যথেষ্ট তথ্য সমৃদ্ধ একটি চ্যাপ্টার, অনেক বড় বলা চলে, অনেক ইনফরমেশন বা বিভিন্ন ডিভাইস নিয়ে আলোচনার বিষয় রয়েছে এখানে। আমরা এটাকে দুটো অংশে বিভক্ত করেছি, তাদের দুটো লেকচার হবে এই বাইপোলার জাংশন ট্রানজিস্টরের উপরে। অলরেডি তোমরা জেনে গেছো যে ট্রানজিস্টরটা কি জিনিস বা ট্রানজিস্টর কবে থেকে আবিষ্কৃত হলো। যে আমরা যে ইলেকট্রনিক জগৎকে ধরি, ইলেকট্রনিক জগৎ যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এই ট্রানজিস্টর, যে 1948 সালে আবিষ্কৃত হয়। এটি ওয়ান কাইন্ড অফ সেমিকন্ডাক্টর, এক ধরনের অর্ধপরিবাহী। আমরা অর্ধপরিবাহীকে গত চ্যাপ্টারগুলোতে দেখেছি যে এই অর্ধপরিবাহীর তিনটি প্রান্ত বিশিষ্ট একটি অর্ধপরিবাহী। দুটি একই ধরনের অর্ধপরিবাহী থাকে, এর মাঝখানে পাতলা বা চিকন বা হালকা এক ধরনের অন্য আরেকটি সেমিকন্ডাক্টর থাকে। এর গঠন রূপটা হচ্ছে দুই পাশে দুটি এন টাইপ অর্ধপরিবাহী থাকবে, মাঝখানে হালকা বা পাতলা করে পি টাইপের একটি অর্ধপরিবাহী থাকবে, অথবা দুই পাশে দুটি পি টাইপের ভারী বা বড় অর্ধপরিবাহী থাকবে, মাঝখানে চিকন একটি অর্ধপরিবাহী এন থাকবে। আমরা যদি এর স্ট্রাকচার বা গঠনগুলো দেখি তাহলে দেখতে পাবো যে একটি এনপিএন ট্রানজিস্টরের গঠন রূপটা হচ্ছে দুপাশে দুটি এন টাইপ আকারের দিক থেকে বড় এবং মাঝখানে পাতলা বা চিকন করে একটি পি টাইপ অর্ধপরিবাহী যুক্ত করা হয়েছে। পক্ষান্তরে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দুই পাশে পি টাইপ বড় বা ভারী আকারে দুটি সেমিকন্ডাক্টর আছে, মাঝখানে হালকা বা পাতলা বা চিকন আকারে একটি এন টাইপের অর্ধপরিবাহী আছে। এর গঠন রূপটা হলো এরকম যে এর তিন প্রান্ত বিশিষ্ট একটি অর্ধপরিবাহী ডিভাইস, দুটি একই ধরনের অর্ধপরিবাহী, দুটি পি এর মধ্যে একটি এন এবং দুটি এন এর মধ্যে একটি পি বা ভিন্ন অন্য আরেকটিকে অর্ধপরিবাহীকে স্যান্ডউইচ করে এই হাত তৈরি করা হয়। অর্থাৎ এই ট্রানজিস্টর স্যান্ডউইচ আকারে তৈরি করা যায়, আবার আলাদা আলাদা ভাবেও ট্রানজিস্টর তৈরি করা যায়। আমরা যে আইসি এর অভ্যন্তরে লক্ষ্য করি তাহলে কয়েক লক্ষ, কয়েক মিলিয়ন ট্রানজিস্টর সংযোগ করে একটি ট্রানজিস্টর তৈরি করা হয় বা যুক্ত করা হয়, ট্রানজিস্টরের সমন্বয়ে একটি আইসি তৈরি করা হয়। এই ট্রানজিস্টরের দুটো ক্যারিয়ার থাকে, একটি হচ্ছে মেজরিটি ক্যারিয়ার হিসেবে থাকে হলো হোল, আরেকটি মেজরিটি ক্যারিয়ার হিসেবে থাকে ইলেকট্রন। অর্থাৎ এই পি টাইপ এন টাইপ এই দু ধরনের অর্ধপরিবাহী থাকার কারণে আমরা অলরেডি জানি যে পি টাইপ এর মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল আর এন টাইপ এর মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এই দুটি কারেন্ট বা তড়িৎ ক্যারিয়ার করে বা বহন করে বা সৃষ্টি করে। এই দুটি কারেন্ট প্রবাহ সৃষ্টি করে বলে একে বলা হয় বাইপোলার। বাই অর্থ দুই, পোল
দুটো পোল থাকার কারণে এটাকে বলা হচ্ছে বাইপোলার ট্রানজিস্টর বা শুধু ট্রানজিস্টর হিসাবে বলা হয়, এই জন্য নাম হয়েছে বাইপোলার ট্রানজিস্টর জাংশন, যেটা আমরা বলি বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ট্রানজিস্টরের তিনটি প্রান্ত অলরেডি আমরা জেনে গিয়েছি, যে ইমিটার, যে বাংলা যেটাকে বলা নিঃসরক বা স্মারক, বেজ বা ভূমি, কালেক্টর বা সংগ্রাহক। বাম প্রান্তে যে অর্ধ পরিবাহীটা থাকে এটাকে বলা হয় ইমিটার। এই ইমিটার এটাকে অধিক ড্রপিং করা হয় এবং এটাকে ভারী এবং খুবই গুরুত্বপূর্ণ চিপস হিসেবে বা অর্ধপরিবাহী হিসেবে তৈরি করা হয় অধিক ড্রপিং করে, কারণ এর প্রধান কাজ হচ্ছে মেজরিটি চার্জ বাহককে বেশি সরবরাহ করা। অর্থাৎ এই যে এখানে যে ইমিটার বেস জাংশন আছে, সংক্ষেপে ইবি বলা হয়, এবি এই জাংশনে যে মেজরিটি চার্জ ক্যারি করে বা বহন করে বা এটাকে সংযুক্ত করার অংশে সে মেজরিটি চার্জকে পাঠিয়ে দেয় বেইজে। বেইজ এটা হচ্ছে মধ্য অঞ্চল বলা হয়, এটা অনেকটা হালকা বা পাতলা ধরনের ড্রপিং করা হয় তুলনামূলকভাবে ইমিটার এবং কালেক্টরের তুলনায়, যদি এখানে একটু বড় মনে হচ্ছে, আসলে এটা আরো ছোট থাকে বেইজ রিজনটা। ডান পাশের অঞ্চলটা হচ্ছে কালেক্টর। এর প্রধান কাজ হচ্ছে যে বেজে যে ইমিটার মেজরিটি ক্যারিয়ার চার্জ বাহকের সময় পাঠায় সেটাকে কালেক্টর বেজ থেকে সংগ্রহ করে। কালেক্টর সাধারণত ইমিটার থেকে কম কিন্তু বেজ থেকে বেশি ড্রপিং করা হয় এই কালেক্টরকে। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই ট্রানজিস্টরের যে গঠন রূপটা কিন্তু একটু ভিন্ন ভিন্ন, অর্থাৎ আমাদের যে পি টাইপ এন টাইপের একটু ইমিটার বেজ বা কালেক্টরের গঠন রূপটা একটু ভিন্ন। যদি লক্ষ্য করি দেখা যাবে যে সবচেয়ে বেশি ড্রপিং করা হচ্ছে ইমিটারকে, তারপরে একটু কম করা হচ্ছে কালেক্টরকে এবং সবচেয়ে কম করা হয় বেস এই অঞ্চলে, হালকা হালকা ড্রপিং করা হয়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকসে, ট্রানজিস্টরের প্রকারভেদ। ট্রানজিস্টর দুই প্রকারের, একটি হচ্ছে এনপিএন, অন্যটি হচ্ছে পিএনপি। এনপিএন পিএনপি ট্রানজিস্টর এবং প্রতীক বা এই ধরনের সিম্বল দেখে আমরা চিনতে পারি যে একটি ট্রানজিস্টর কোন প্রকারের বা কোন ধরনের। এই তীর যে চিহ্নটা আছে এটা ইমিটার নির্দেশ করে, বেস এখানে কারেন্টটা আসে এখান থেকে আবার কালেক্টর কারেন্ট সংগ্রহ করে। একই রকম ভাবে ইমিটার এটা একটা এনপি ট্রানজিস্টরের গঠন, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। যদি তীর চিহ্নটাকে লক্ষ্য করলে কোন প্রকার ট্রানজিস্টর এটা কিন্তু বোঝা যায়। অনেক সময় ছাত্রছাত্রীরা ভাইবার সময় ট্রানজিস্টরের চিত্র দেখে বা সিম্বল দেখে বুঝতে পারে না এটা কোন ধরনের, ভাইবে জিজ্ঞাসা করা হয় এটা কোন প্রতীক দেখে যে কোন ধরনের বা কোন প্রকারের ট্রানজিস্টর, তখন কিন্তু সঠিকভাবে অনেকে উত্তর দিতে পারে না। তোমরা এই সিম্বলটা দেখে খেয়াল করবে, সিম্বলে খেয়াল তীর চিহ্নটা খেয়াল করলে ইমিটার লক্ষ্য করলে বোঝা যাবে এটা কোন ধরনের বা কোন প্রকারের ট্রানজিস্টর। ট্রানজিস্টরের বিভিন্ন বর্তনীর বিন্যাস আছে, যে আমরা জানি যে তিনটে যে অংশ কালেক্টর বেস ইমিটার, এদেরকে বিভিন্ন ভাবে বর্তনীর সাথে সংযোগ করা হয়, এদের বিভিন্ন বিন্যাস আছে। কিভাবে আমরা কোন অংশকে কমন রেখে বৈদ্যুতিক সংযোগ দেবো, কোন অংশটাকে ইনপুট রাখবো, কোনটাকে আউটপুট রাখবো, এটার উপর ভিত্তি করে কিন্তু ইলেকট্রিক ট্রানজিস্টর গুলো বিন্যাস করা হয়। এই বিন্যাস তিন ধরনের বিন্যাস, একটা হচ্ছে সিপি কনফিগারেশন বলা হয়, এটা হলো কমন বেস, দ্বিতীয়টা হচ্ছে কমন ইমিটার এবং তৃতীয় হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন। প্রথমে আমরা আলোচনা করতে চাই এই সিপি কনফিগারেশন নিয়ে বা সাধারণ ভূমি বিন্যাস নিয়ে। এখানে একটু লক্ষ্য করে বুঝতে পারবে যে কমন বেস এর মানে হচ্ছে বেসটা কমন থাকবে, অর্থাৎ ভূমিটা কমন থাকবে। কি কমন থাকবে? ইনপুট এবং আউটপুটের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে বেস।
ইনপুট এবং আউটপুটের মাঝখানে যেটা থাকবে সেটা বেস, সেই ধরনের ট্রানজিস্টরকে আমরা বলবো সাধারণ ভূমি বিন্যাস ট্রানজিস্টর বা সিবি কনফিগারেশন। আবার আমরা যদি একটু এদিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে লেখা আছে সিই, অর্থাৎ কমন ইমিটার কনফিগারেশন। এখানে ইটা হচ্ছে, ইমিটারটা হচ্ছে কমন, মানে ইনপুট এবং আউটপুটের মাঝখানে যে ট্রানজিস্টরের যে অংশটা থাকবে সেটা হচ্ছে ইমিটার। এই জন্য এটা বলা হয় সাধারণ নিঃসারক কনফিগারেশন বা কমন ইমিটার কনফিগারেশন। সিসি কনফিগারেশন অর্থাৎ কমন কালেক্টর কনফিগারেশন। এখানে কমন বা ইনপুট এবং আউটপুটের মাঝখানে থাকবে কালেক্টরের অংশটি। যদি আমরা এখানে চিত্রগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এটা এখানে আছে বেস কমন আছে, অর্থাৎ এখানে বেসটা এ পাশে অংশ ইনপুট, এটা আউটপুট, তাহলে এই অংশটা হচ্ছে বেস কমন। এর জন্য বলা হচ্ছে এটাকে কমন বেস কনফিগারেশন ট্রানজিস্টর। এখানে ইমিটারটা কমন আছে, এ পাশে আউটপুট, এ পাশে ইনপুট, তাহলে এখানে এটাকে হচ্ছে কমন ইমিটার ট্রানজিস্টর। এখানে কালেক্টরটা কমন আছে, আউটপুট এর পাশে এটা ইনপুট, এখানে আমার কালেক্টর। তাহলে আমরা লক্ষ্য করছি যে যেখানে মাঝখানে থাকবে, অর্থাৎ যে অংশটা ট্রানজিস্টর, যে অংশটা তিনটা প্রান্তের যে প্রান্তটা ইনপুট এবং আউটপুটের মাঝখানে থাকবে সেই অংশটাকে বলা হয় কমন বা কমন বেস, কমন কালেক্টর, কমন ইমিটার। এখানে একটু আমরা বর্ণনা যদি দেখি, লক্ষ্য করি যে ইনপুট এবং আউটপুট বর্তনীতে বেস কমন থাকে বলে একে কমন বেস কনফিগারেশন বলে। একই ধরন বিন্যাসে ইমিটার কারেন্ট হলো ইনপুট কারেন্ট এবং কালেক্টর কারেন্ট হলো আউটপুট কারেন্ট। এখানে ইনপুট কারেন্টটা হচ্ছে ইমিটার, ইমিটার থেকে কারেন্ট আসবে বেস হয়ে আউটপুটে কারেন্ট চলে যাবে, কারেন্টে চলে যাবে। এক্ষেত্রে ইনপুট সিগন্যালকে ইমিটার ও বেসের মধ্যে প্রয়োগ করা হয় এবং কালেক্টর ও বেস থেকে আউটপুট পাওয়া যায়। তাহলে বেস কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে ইনপুট সিগন্যালটা প্রয়োগ করা হয় ইমিটার এবং বেসের মাঝখানে, আর আউটপুট পাওয়া যায় কালেক্টর এবং বেস থেকে, মাঝখান থেকে, যেন আউটপুট অংশ এটা। অনুরূপভাবে যদি আমরা দেখি কমন ইমিটার কনফিগারেশন ট্রানজিস্টরের ক্ষেত্রে এর ইনপুট এবং আউটপুট বর্তনীতে ইমিটার কমন থাকে, আমরা আগে বলেছি এই কমন থাকে। এই ধরন বিন্যাসে বেস কারেন্ট হলো ইনপুট কারেন্ট, এই বেসটা হচ্ছে ইনপুট কারেন্ট। বেস এবং ইমিটারের মাঝখানে ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হয়, আর কালেক্টর এবং ইমিটারের মাঝখান থেকে আউটপুট পাওয়া যায়। পক্ষান্তরে আমরা যদি দেখি কমন কালেক্টর কনফিগারেশন ট্রানজিস্টরের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট হচ্ছে এখানে কমন হচ্ছে কালেক্টর। এ ধরনের বিন্যাসের বেস এবং কালেক্টর এখানে ইনপুট সিগন্যাল প্রয়োগ করা হয় এবং ইমিটার এবং কালেক্টর থেকে আউটপুট পাওয়া যায়। বেস হলো এখানে ইনপুট কারেন্ট, এখানেও বেস হচ্ছে ইনপুট কারেন্ট এবং ইমিটার কারেন্ট হলো আউটপুট কারেন্ট, এখানে আউটপুট কারেন্ট হচ্ছে ইমিটার। এভাবে তিন ধরনের ট্রানজিস্টরের কনফিগারেশন আমরা দেখতে পারি, কমন বেস, কমন ইমিটার এবং কমন কালেক্টরের ইমিটারের। তাহলে এখানে একটা সাধারণভাবে মনে রাখলে হবে যে বিন্যাসটা, বর্তনী বিন্যাসটা সবসময় যেটা ভূমির দিকে থাকবে বা ইনপুট এবং আউটপুটের মাঝখানে থাকবে সেটাই হচ্ছে কমন প্রান্ত। অর্থাৎ ট্রানজিস্টরের যে তিনটা প্রান্ত আছে কালেক্টর, বেস এবং ইমিটার, সেটা যদি ইনপুট এবং আউটপুটের মাঝখানে থাকে তাহলে সেটি হবে কমন। ট্রানজিস্টরের বায়াজিং সম্পর্কে আমরা আলোচনা করব। যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের যে কমন বেস, কমন ইমিটার এবং কমন কালেক্টর কনফিগারেশনের এর বায়াজিং বা সংযুক্ত করা হয়। অর্থাৎ বায়াজিংটা হচ্ছে যে একটি সিগন্যাল যখন ইনপুট থেকে প্রদত্ত হয়ে জিরো সিগন্যালের জন্য যথাযথ কালেক্টর কারেন্ট বা প্রবাহ এবং সঠিক মানের কালেক্টর ইমিটার ভোল্টেজ বজায় রাখে,
তাকে বলা হয় ট্রানজিস্টর বায়াজিং। যদি আমরা সংজ্ঞা আকারে দেখি তাহলে এখানে দেখতে পাই যে ইনপুটে প্রদত্ত সিগন্যাল অতিক্রম করার সময় জিরো সিগন্যালের জন্য যথাযথ কালেক্টর কারেন্ট প্রবাহ এবং সঠিক মানের কালেক্টর ইমিটার ভোল্টেজ বজায় রাখাকে বলা হয় ট্রানজিস্টর বায়াজিং। এই বায়াজিং করার জন্য কতগুলো নিয়ম আছে যে কিভাবে এই ট্রানজিস্টর গুলো বায়াজিং করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ এই ট্রানজিস্টর বায়াজিং করা, কারণ বর্তনীর সাথে এই ট্রানজিস্টরের সংযোগ যদি সঠিকভাবে না দেওয়া যায়, সঠিকভাবে বায়াজিং না করা যায়, তাহলে কিন্তু ফলাফল ভালো পাওয়া যায় না। এজন্য আমরা ইনপুট সিগন্যালকে যখন বিবর্ধন জন্য আউটপুটে ফলাফল পাবো, অর্থাৎ ইনপুট সিগন্যালকে বিবর্ধন করার জন্য যখন ট্রানজিস্টর গুলোকে সংযোগ দেব, তখন তিনটি শর্ত পূরণ করতে হয়। এই তিনটি মৌলিক শর্ত পূরণ করতে হয়, যেমন জিরো সিগন্যালের জন্য সঠিক কালেক্টর কারেন্ট, যে কোনো মুহূর্তে সঠিক বেস ইমিটার ভোল্টেজ এবং যে কোনো মুহূর্তে সঠিক কালেক্টর ইমিটার ভোল্টেজ। এই সকল শর্ত পূরণ করাকেই বলা হয় ট্রানজিস্টরের বায়াজিং। যদি এই তিনটা শর্ত পূরণ না হয় তাহলে সঠিক উপায়ে বায়াজ দিতে হবে না, ফলে আমাদের আউটপুট যে ফলাফলটা সেটা আমরা কাঙ্ক্ষিতভাবে পাবো না। তো উপরোক্ত শর্ত পূরণ করে ট্রানজিস্টরের সক্রিয় করার নিয়ম হচ্ছে ইমিটার বেস জাংশন সবসময় সম্মুখী ঝোঁক রাখতে হবে, অর্থাৎ ইনপুট এবং ইমিটার এবং বেস এটা সবসময় ফরওয়ার্ড বায়াজিং রাখতে হবে। এখানে একটা দেখা যাচ্ছে যে ইমিটার এবং বেস, এখানে এটাকে ফরওয়ার্ডিং বায়াজে রাখা হয়েছে। কালেক্টর বেস জাংশনে সবসময় বিমুখী ঝোঁক প্রদান করা হবে। এখানে কালেক্টর এবং বেস এই জাংশনটা হচ্ছে বিমুখী বা রিভার্স বায়াসে আছে। বেস ইমিটারের অল্প মানের এবং বেস কালেক্টরে বেশি মানের বিভব প্রয়োগ করতে হবে। আচ্ছা, বিভব পার্থক্যটা বেস এবং ইমিটারের মধ্যে কম থাকবে, কিন্তু বেস কালেক্টরের মধ্যে বেশি থাকবে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে এই ট্রানজিস্টর গুলোর ইবি ইমিটার বেস এটা হচ্ছে ইনপুট অংশ, আর এখানে সিবি হচ্ছে কালেক্টর বেস আউটপুট অংশ। অনুরূপভাবে এখানেও বেস ইমিটার আর এটা হচ্ছে আউটপুট অংশ। তাহলে এই তিনটে শর্ত হচ্ছে কি, প্রথম শর্তটা হলো বেস ইমিটার বেস জাংশন সবসময় ফরওয়ার্ড বায়াস হবে। এটা ফরওয়ার্ড বায়াসের সাথে যুক্ত করা হয়েছে, এখানে দেখানো হচ্ছে চিত্রের মাধ্যমে ফরওয়ার্ড বায়াস হবে, এখানেও এটাও দেখানো হয়েছে। এরপরে কালেক্টর বেস জাংশন সবসময় বিমুখী রিভার্স বায়াসে হবে। আর 3 নম্বর হচ্ছে বেস ইমিটারের মানের জন্য, অর্থাৎ বেস ইমিটারের বিভব পার্থক্যটা কম হবে বেস কালেক্টরের তুলনায়। আমরা এতক্ষণ ট্রানজিস্টরের বিভিন্ন গঠন রূপ বা বায়াজিং দেখলাম। বায়াজিং করার বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। এবার আমরা দেখি ট্রানজিস্টরের কার্যক্রম বা কিভাবে একটা ট্রানজিস্টরের কাজ করে, এর মধ্যে দিয়ে যখন কারেন্ট গুলো যায় তখন কিভাবে ফলাফলটা পাওয়া যায় এবং এদের জাংশনটা কিভাবে হয়, কিভাবে আমরা একটা এনপিএন ট্রানজিস্টরের সংযোগ দেব এবং কিভাবে এরা কাজ করে সে দেখবো। আমরা একটি এনপিএন ট্রানজিস্টরের ওয়ার্কিং বা অপারেশন দেখছি বা কার্যক্রম কিভাবে সম্পন্ন করে সেটা দেখি। চিত্রে একটি এনপিএন ট্রানজিস্টর এখানে দেওয়া আছে। এখানে ইমিটার বেস জাংশনটা হচ্ছে, ইমিটার বেসটা হচ্ছে এখানে ফরওয়ার্ড বায়াজিং আছে, আর এই অংশটা অর্থাৎ কালেক্টর এবং বেসটার রিভার্স বায়াসে প্রয়োগ করা হয়েছে। ফরওয়ার্ডিং বায়াজের ক্ষেত্রে আমরা যখন শর্তটা দেখলাম কিছুক্ষণ আগে, যে আমাদের বলা ছিল যে সবসময় ইমিটার বেস সংযোগ হবে ফরওয়ার্ড আর কালেক্টর বেস সংযোগটা হবে রিভার্স, এবং পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যটা সবসময় ফরওয়ার্ড বায়াজের ক্ষেত্রে কম হবে, অর্থাৎ ইবি ভোল্টেজটা হবে কম আর সিবি ভোল্টেজটা হবে বেশি। এখানে ইবি ভোল্টেজ হচ্ছে 1 আর সিবি ভোল্টেজটা হচ্ছে 6 ভোল্টেজের প্রয়োগ করা হয়েছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। ফরওয়ার্ড বায়াস যুক্ত এন টাইপ ইমিটার থেকে নিঃসরিত ইলেকট্রনগুলো যখন এখানে এই সংযুক্ত দেওয়া হয় তখন কি ঘটনা ঘটে, যখন এই এবি ফরওয়ার্ড বায়াস এবং সিবি রিভার্স বায়াস প্রয়োগ করা হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যেটা পজিটিভ আর এটা হচ্ছে এদিকে পজিটিভ,
এটা নেগেটিভ এদিক থেকে যাচ্ছে, কারেন্ট এদিকে আসছে, এদিকে কারেন্টটা এদিক দিয়ে আবার কারেন্ট যাচ্ছে এবং এখান থেকে আইবি কারেন্টটা নিচের দিকে নেমে আসছে। এটা হচ্ছে কারেন্ট ফ্লো। যখন আমরা ফরওয়ার্ড বায়াস যুক্ত এন টাইপ ফরওয়ার্ড বায়াস দেওয়া হয় তখন ইমিটার থেকে প্রচুর পরিমাণের ইলেকট্রন নিঃসৃত হয়, বেরিয়ে আসে। এই ইলেকট্রনগুলো বেরিয়ে আসে, এই ইলেকট্রনগুলো বেসের দিকে প্রবাহিত হয়, বেসের দিকে তারা মুভ করে থাকে, ফলে ইমিটারে কারেন্ট উৎপন্ন হয়, ইমিটার কারেন্ট পাওয়া যায়, আইই পাওয়া যায়। এই নিঃসৃত ইলেকট্রনগুলো পি এর ভিতর দিয়ে যাওয়ার সময় হোলের সাথে যুক্ত হতে থাকে। আমরা জানি যে এই পিএনপি ট্রানজিস্টরের মাঝখানে যে পিটা আছে, এনপিএন ট্রানজিস্টরের মাঝখানে যেটা আছে, এটা ড্রপিংটা অত্যন্ত হালকা বা পাতলা বা সরু, কিছুটা কম, ফলে এর মধ্যে কিন্তু অল্প পরিমাণ ইলেকট্রন এই হোলের সাথে যুক্ত হতে পারে, 5% কম। আমি যদি দেখি যেহেতু বেশ খুবই পাতলা এবং খুবই স্বল্প সংখ্যক ইলেকট্রন 5% কম থাকে, এদের হোলের সাথে যুক্ত হয়ে বেশ কারেন্ট উৎপন্ন করে। এই যে নিঃসৃত ইলেকট্রন গুলো যখন পির মধ্যে দিয়ে মুভ করছে তখন এই পির মধ্যে অনেকগুলো হোল বা পজিটিভ আয়ন আছে, এরা ইলেকট্রনের সাথে সংযুক্ত হয়ে কারেন্ট উৎপন্ন করে, সেই কারেন্টটা হচ্ছে বেস কারেন্ট আইবি। অবশিষ্ট যে ইমিটার থেকে যে ইলেকট্রন গুলো নিঃসৃত ইলেকট্রন গুলো অবশিষ্ট মানে হচ্ছে 95% এর উপরে এই ইলেকট্রন গুলো কালেক্টর কারেন্টের অংশে প্রবেশ করে। এই কালেক্টর কালেক্টর অংশে প্রবেশ করার ফলে এখানে যে কারেন্ট উৎপন্ন হয় সেই কারেন্টটা হচ্ছে আইসি কারেন্ট উৎপন্ন হয়। এইভাবে ইমিটার কারেন্টের প্রায় সম্পূর্ণ অংশ কালেক্টর বর্তনীর ভিতর দিয়ে প্রবাহিত হয়। সুতরাং একটি ট্রানজিস্টরের মোট কারেন্টের সমষ্টি হচ্ছে আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। এটা হচ্ছে জেনারেল একটা সূত্র, কারেন্টের জেনারেল সূত্র বা পরিবর্তিত কারেন্ট ডেল্টা আইই ইজ ইকুয়াল টু ডেল্টা আইবি প্লাস ডেল্টা আইসি দ্বারা প্রকাশ করা হয়। আমি আবার বলছি যে এটা একটা গুরুত্বপূর্ণ একটি ফরওয়ার্ডিং সিস্টেম বা সংযুক্ত করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে যখন আমরা একটি ট্রানজিস্টরকে বর্তনীর সাথে সংযোগ করব সবসময় এই ইমিটার বেসকে ফরওয়ার্ড বায়াসিং এ রাখবো, যার বিভব পার্থক্যটা খুব কম হবে, এখানে 1 ভোল্ট দেওয়া আছে, আর অপর অংশে আউটপুট অংশের বিভব পার্থক্য অর্থাৎ সিবির বিভব পার্থক্যটা হবে 6 ভোল্ট বা একটু বেশি। এর ফলে যে বায়াসিংটার ফলে যে ফরওয়ার্ড বায়াসিং ইমিটার থেকে প্রচুর পরিমাণের ইলেকট্রন গুলো নিঃসৃত হয়ে বেসের দিকে যাবে, বেসের সাথে যেহেতু বেসটা এখানে পি টাইপ, এই জন্য এর মধ্যে প্রচুর পরিমাণ হোল আছে, সেই সংখ্যাটা যেহেতু কম তুলনামূলকভাবে ইলেকট্রনের চেয়ে, সেই জন্য এখানে এই হোল এবং ইলেকট্রন সংযুক্ত হয়ে এক ধরনের কারেন্ট উৎপন্ন করবে, সেই কারেন্টটা হচ্ছে আইবি, আর ইমিটার থেকে যে কারেন্ট পাওয়া যাবে সেটা হলো আইই। এই বাকি যে ইলেকট্রন গুলো প্রায় 95% এর উপরে যে ইলেকট্রন গুলো এরা কালেক্টরের দিকে গমন করবে এবং কালেক্টরের সাথে এখানে যুক্ত হয়ে প্রবেশ করার ফলে এখানে আইসি নামে একটা কারেন্ট উৎপন্ন হবে, আইসি কারেন্ট। এই 3 ধরনের কারেন্ট পাওয়া যায় ট্রানজিস্টর থেকে, 3 ধরনের কারেন্ট পাওয়া যায়, ইমিটার থেকে আইই, বেস থেকে আইবি এবং কালেক্টরের থেকে পাওয়া যায় আইসি কারেন্ট। এই তিনটি কারেন্টের সমষ্টি বা সাধারণ সূত্র হচ্ছে ইমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি, অর্থাৎ আইইটা হচ্ছে টোটাল বেস এবং কালেক্টর কারেন্টের সমষ্টি, ইমিটার কারেন্টটা হচ্ছে কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের সমষ্টি, এবং এদের পরিবর্তন যদি হয় সামান্য পরিবর্তন হলেও এই আকারের পরিবর্তন হবে। এই সূত্রটা প্রয়োগ করে প্রচুর অঙ্ক বা আমরা বিভিন্ন বর্তনী থেকে কারেন্ট নির্ণয় করতে পারি, অনেক অঙ্ক করা যায় সূত্র প্রয়োগ করে। আমরা দেখবো যে পরবর্তীতে সূত্র প্রয়োগ করে কিভাবে অঙ্ক করা যায়। আমরা চলে যাচ্ছি ট্রানজিস্টরের ব্যবহার। ট্রানজিস্টরের প্রচুর পরিমাণে ব্যবহার রয়েছে। সাধারণত আমরা অ্যাম্পলিফায়ার বা সুইচিং করার ক্ষেত্রে ট্রানজিস্টরের ব্যবহার জানি। মূলত এই দুটো কাজ করলেও ট্রানজিস্টর এখন ইলেকট্রনিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই ট্রানজিস্টর, অর্থাৎ ট্রানজিস্টর ছাড়া কোনো ইলেকট্রনিক্স জিনিসই এখন আর তৈরি করা যায় না বা করা হয় না। যেমন ধরি আমরা কম্পিউটার, এই কম্পিউটার জগৎটা এখন যার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ট্রানজিস্টরের উপরে।
মোবাইল, আমরা এখন হাতে হাতে যে মোবাইলগুলো ব্যবহার করি সেই মোবাইলগুলোর মধ্যেও এই ট্রানজিস্টরের ব্যবহার রয়েছে। অর্থাৎ এক কথায় ইলেকট্রনিক জগতের মূল গাঠনিক উপাদানই হচ্ছে ট্রানজিস্টর। এছাড়া দ্রুত সারা প্রদানের ক্ষেত্রে সম্পূর্ণভাবে কার্য সম্পাদনের ক্ষমতার কারণে এটি আধুনিক ডিজিটাল বা অ্যানালগ যন্ত্রপাতি তৈরিতে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানেও প্রচুর ট্রানজিস্টরের ব্যবহার রয়েছে। আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান মানে ব্যবহার করা হয়, আমরা জানি মানুষের বিভিন্ন বডির যে বিভিন্ন অংশে রোগ শনাক্তকরণ করার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের বাল্ব বসানোর ক্ষেত্রে শরীরের ভিতরে, সেখানে কিন্তু এই ট্রানজিস্টরের ব্যবহার প্রচুর। নির্দিষ্ট ব্যবহারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার, সুইচ, ভোল্টেজ নিয়ন্ত্রক বা রেগুলেটর হিসেবে ভোল্টেজ ব্যবহার করা হয়, সংকেত প্রযোজন এবং অসিলেটর হিসেবে ব্যবহার করা হয়, এবং কম্পিউটারের প্রসেসর তৈরি করার ক্ষেত্রে তার ভূমিকা অগ্রাধিক। একটা ট্রানজিস্টরের বহুবিধ ব্যবহার রয়েছে, সেটা আমরা দেখলাম, এবং এর একটা স্ট্রাকচার দেখি, 3টে পা ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এই 3টি পা কিন্তু ইমিটার, বেস এবং কালেক্টর। আজকে আর বললে যে মাঝখানটা হলো বেস, বাম পাশেটা হচ্ছে ইমিটার, আর ডান পাশেটা হচ্ছে কালেক্টর। এবার অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার, আমরা একটা অ্যাম্পলিফায়ার হিসেবে দেখি অ্যাম্পলিফায়ারটা আসলে কি কি কাজ করে। অ্যাম্পলিফায়ারটা হচ্ছে বিবর্ধক, বাংলা যেটা আমরা বলি বিবর্ধক হিসেবে কাজ করা, অর্থাৎ ইনপুট যে সিগন্যাল গুলো আছে সেই ইনপুট সিগন্যাল গুলোকে আরো পরিবর্তিত করা, আরো অ্যাম্পলিফাই বা আরো বর্ধিত করে প্রেরণ করাকে বলা হচ্ছে মূল কাজ হচ্ছে অ্যাম্পলিফায়ারের। আমরা এখানে একটা সাধারণ সমীকরণ দেখাচ্ছি, বর্তনী আউটপুট ভোল্টেজ ইমিটার মাধ্যমে কিভাবে ওহমের সূত্র প্রয়োগ করে এগুলো আসলো, এবং এটাকে ব্যাপকরণ করলে আমরা এই ধরনের একটা ডিপি আউটপুট ইকুয়াল টু মাইনাস ডিএসি আর সি পাই। অর্থাৎ এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে নেগেটিভ দ্বারা আউটপুট ভোল্টেজটা হলো ইনপুট ভোল্টেজের বিপরীত এবং বিবর্ধিত, অর্থাৎ বাড়ে। এটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে ইনপুট সিগন্যালটা যখন আউটপুটে আসে কি হয়। সারমর্ম হচ্ছে যখন একটি অ্যাম্পলিফায়ার প্রয়োগ করা হয়, একটি অ্যাম্পলিফায়ার যখন কোনো বর্তনীতে ব্যবহার করা হয়, তার মূল কাজ হচ্ছে ইনপুট যে সিগন্যাল থাকবে, ইনপুট সিগন্যালটা এখানে ছোট দেখা যাচ্ছে, আউটপুট সিগন্যালটা হচ্ছে বড়, কিন্তু এটার বিপরীতমুখী, অর্থাৎ এর যে সাইন ওয়েভটা অর্ধচক্রটা আর এর অর্ধচক্র লক্ষ্য করে দেখা যাবে যে বিপরীত দিকে আছে, কিন্তু এটা অ্যাম্পলিফাইড, অর্থাৎ এটা বর্ধিত বা বড় আকারে আছে। মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার ইনপুটের সিগন্যালটা আসবে, সেই সিগন্যালটাকে মডিফাই করে আরো বিপরীত করাটাই হলো অ্যাম্পলিফায়ারের কাজ। কিভাবে কাজ করে আমরা দেখি কার্যক্রমটা। ধনাত্মক অর্ধচক্রের জন্য, এখানে যারা পজিটিভটা ধরি, এখানে ধনাত্মক অর্ধচক্রের জন্য ইনপুট সিগন্যাল এর জন্য এ বি জাংশনের সম্মুখ বায়াস প্রাপ্ত হয়। এ বি অংশটা, অর্থাৎ এই অংশটা হলো ফরওয়ার্ড বায়াসে থাকে। ইমিটার থেকে ইলেকট্রন বেস কারেন্টে কালেক্টরে পৌঁছায়, ইমিটার দিয়ে ইলেকট্রন গুলো বেসে এসে পৌঁছে কালেক্টরে পৌঁছায়, ফলে কালেক্টরের কারেন্ট বৃদ্ধি পায় এবং লোড রোধ আরসি, এখানে যে একটা রোধ আছে লোড আরসি, সেটা এর মাধ্যমে উচ্চ মানের একটি ভোল্টেজ ড্রপ হয়। এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়। এই ভোল্টেজ ড্রপের ফলে আউটপুটের ধনাত্মক অর্ধচক্রের জন্য বিবর্ধিত এবং ঋণাত্মক একটি সিগন্যাল পাওয়া যায়, বিবর্ধিত এবং ঋণাত্মক একটি সিগন্যাল পাওয়া যায় ভোল্টেজ ড্রপের কারণে। আবার ঋণাত্মক চক্রের জন্য, যখন এটা নেগেটিভ অর্ধচক্রের জন্য ইনপুট সিগন্যালের জন্য ইবি জংশনের বায়াস সম্মুখ বায়াসের কিছুটা হ্রাস পায়, অর্থাৎ এখানে তখন এর জন্য ঋণাত্মকের জন্য এর ফরওয়ার্ড বায়াসের কারেন্টটা কিছুটা বা হ্রাস পায়, কমে যায়। এক্ষেত্রে কালেক্টরের কারেন্টের হ্রাস পায় এবং লোড আরসি এর মধ্যে উচ্চ মানের ভোল্টেজ ড্রপটাও কিছুটা কমে যায়। ফলে আউটপুট ভোল্টেজের পরিবর্তনে আউটপুটের ঋণাত্মক অর্ধচক্রের জন্য বিপরীত এবং ধনাত্মক সিগন্যাল পাওয়া যায়। এক্ষেত্রে ধনাত্মক সিগন্যাল পাওয়া যাবে এবং এটা বিবর্ধিত। তাহলে দেখা যাচ্ছে কি ধনাত্মক অর্ধচক্রের জন্য আমরা পাচ্ছি কি ঋণাত্মক এবং বিপরীত তরঙ্গ বা সিগন্যাল, আর যখন ঋণাত্মক অর্ধচক্র প্রয়োগ করা হচ্ছে তখন আমরা পাচ্ছি ধনাত্মক এবং বিপরীত অর্ধচক্র সিগন্যাল। এই দুটি সমন্বয়ে কিন্তু এইভাবে পর্যায়ক্রমে আউটপুটটা পাওয়া যায়। এভাবে একটি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসাবে ইনপুটে প্রযুক্ত সিগন্যালকে একই কম্পাঙ্কে বিপরীত করে এবং ইনপুট সিগন্যাল আউটপুটের পরস্পর বিপরীত দশা থাকে, অর্থাৎ বিপরীত কম্পাঙ্কে একই হবে, বিপরীত কম্পাঙ্কে থাকবে এবং এদের ইনপুট এবং আউটপুটের কিন্তু পরস্পর কি থাকবে, বিপরীত দশা থাকবে। অর্থাৎ এটা নেগেটিভ প্রান্ত হলে এটা পজিটিভ প্রান্ত হবে এখানে, আর এটা পজিটিভ হলে এখানে নেগেটিভ থাকবে। এর বহুবিধ ব্যবহার রয়েছে অ্যাম্পলিফায়ার হিসাবে ট্রানজিস্টর, যেমন মাইক,
ইন্টারকম, অ্যালার্ম, রেডিও ইত্যাদির ক্ষেত্রে এই বিবর্ধক ব্যবহৃত হয়। আমরা দেখলাম একটি অ্যাম্প্লিফায়ারের হিসাবে ট্রানজিস্টরের ব্যবহার। ট্রানজিস্টরের আরেকটি ব্যবহার হয়েছে সুইচ হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার। সুইচ আমরা জানি প্রতি মুহূর্তে আমরা বাসা বাড়িতে এই সুইচ ব্যবহার করি, অন অফ করি। এক্ষেত্রে ট্রানজিস্টরের ব্যবহার রয়েছে। এখানে একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে ইনপুট ভোল্টেজ দিয়ে আসে, এখানে এটা আউটপুট লোড রেজিস্ট্যান্স, এখানে আউটপুট, এখানে সুইচ অন অফ এটা দেখানো হয়েছে, বা এখানে একটা বাল্ব আউটপুটে আমরা এখানে বাল্বটা যুক্ত করি, তাহলে এখানে আমরা এর ফলাফলটা দেখতে পাবো, অর্থাৎ সুইচটা অন অফটা দেখতে পাবো। আমরা যখন কোনো একটা বৈদ্যুতিক সুইচকে অফ বা অন করি, অর্থাৎ যখন এটাকে অফ করি, তখন এখানে কিন্তু এই বিন্দু বিয়োগ পার্থক্যটা বা রোধটা হয় হলো অসীম, ফলে এর বিরুদ্ধে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, ওদের সংযোগ থাকে না। আবার সুইচ যখন অন করা হয় তখন রোধ, তখন এর মাঝখানে যে বিয়েটা ভেঙে যায়, রোধটা কমে যায় এবং উচ্চতা মাত্রা তড়িৎ প্রবাহিত হয়। এক্ষেত্রে ট্রানজিস্টর আমরা সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। আমরা যদি দেখি একটা সুইচিং ব্যবস্থার ফাংশনটা, তাহলে লক্ষ্য করব যখন সুইচ অফ করা হয় তখন এর বিন্দুতে অসীম রোধ প্রদর্শন করে, ফলে তড়িৎ প্রবাহিত হয় না। আবার সুইচ অন করলে কোনো রোধ থাকে না এবং উচ্চ মাত্রার তড়িৎ প্রবাহিত হয়। এক্ষেত্রে ট্রানজিস্টরের ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহার করার কাজে লাগানো যায়। চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ট্রানজিস্টরের বেজে প্রযুক্ত ভোল্টেজ ভি ইন, এখানে ভি ইন ইনপুট ভোল্টেজ বেস ইমিটারকে সম্মুখে বায়াস হয়, ফলে কালেক্টর ইমিটারের মধ্যে উচ্চ মাত্রার তড়িৎ প্রবাহিত হয়। এখানে এই অংশটা উচ্চ মাত্রার তড়িৎ প্রবাহিত হয়। এর কানেক্টরে সংযুক্ত বাতি যখন জ্বলে উঠবে, অর্থাৎ যখন ফরওয়ার্ড থাকে, ইবি যখন ফরওয়ার্ড বাইজিং থাকে, তখন কালেক্টর এবং ইমিটারের মাঝখানে প্রচুর পরিমাণের তড়িৎ বা ভোল্টেজ হয়। এখানে যখন আউটপুট হিসাবে একটি বাল্ব সংযুক্ত করা হয়, তখন লাইটটা জ্বলে ওঠে বা অন হয়। আবার যখন বেসে বায়াস করা হয় না, অর্থাৎ বিপরীত বায়াস থাকে, এখানে যেমন বিপরীত বায়াস সংযুক্ত করি, তখন এর ভিতর দিয়ে কোন কারেন্ট যায় না, ফলে কালেক্টর এবং ইমিটারের এই অংশে কোনো আউটপুট পাওয়া যায় না, মানে ভোল্টেজ আসে না, এবং এই ভোল্টেজ পরিমাণটা, রোধটা এত বেশি থাকে, প্রায় কয়েক হাজার মেগা ওহম থাকে। কালেক্টর এবং ইমিটারের মধ্যে উচ্চ মানের রোধ থাকার কারণে কোনো তড়িৎ প্রবাহিত হয় না এবং বাতি নিভে যায়, অর্থাৎ ট্রানজিস্টর তখন সুইচ অফ হিসেবে কাজ করে। যখন এই ইবিটাকে রিভার্স বায়াস করা হয় ও বিপরীত বায়াস করা হয়, তখন কালেক্টর এবং ইমিটারের উচ্চ মানের রোধ প্রদর্শন করে, ফলে এর ভিতরে তখন কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এই অবস্থায় ট্রানজিস্টর সুইচ অফ হিসেবে কাজ করে। এইভাবে ট্রানজিস্টর বাতি, ফ্যান, টিভি, মোবাইল, ফ্রিজ, ওভেন, কম্পিউটার ইত্যাদিতে সুইচ হিসাবে কাজ করে। তো এইভাবে আমরা দেখলাম যে ট্রানজিস্টরের দুটি ব্যবহার, একটি হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসাবে বর্তনীর মাধ্যমে দেখলাম, আর একটা সুইচ হিসাবে ট্রানজিস্টরের ব্যবহার, তারও একটি ডায়াগ্রাম বা সার্কিটের মাধ্যমে আমরা দেখলাম কিভাবে এটা অন অফ হিসাবে কাজ করে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী ক্লাসে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই চ্যাপ্টারের বাইপোলার ট্রানজিস্টরের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।